নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। মেদিনীপুর থেকে রাজনারায়ণ বসু এক পত্রে লিখলেন তার বন্ধুকে, মহাকবিরা যে কত অসম্ভব জায়গা থেকে জন্মায়। স্বর্গ থেকে বেদব্যাস হঠাৎ নেমে এলে কতই না চমকিত হতেন আজ। যে ব্যক্তির গায়ে সবসময় বিয়ারের গন্ধ, গরু শুয়োর মুরগির মতো নিষিদ্ধ খাদ্য ছাড়া অন্য কিছু যার মুখে রোচে না, যার অঙ্গে সবসময় সাহেবি পোশাক, যে বিজাতীয় ইংরেজি ভাষাকে এতই ভালোবাসে যে নিজের দেশের ভাষা সম্পর্কে সবসময় ঘৃণায় নিন্দামন্দ করে, সেই ব্যক্তি কিনা হয়ে উঠল এক প্রথম শ্রেণীর হিন্দু কবি। কি ব্যাপার মধু, এ অধঃপতিত দেশের কবিতাকে যাতে তুলবার জন্য তুই এমন প্রতিদানহীন কাজের ভার গ্রহণ করলি যে? ইংরেজিতে লিখলে, ইংরেজি পত্রে সম্পাদনা করলে তোর কত সুনাম হতো। বোধ হয় উপরওয়ালার অভিপ্রায় অন্যরকম। যা হোক, এই যে কাজ তুই করলি তার জন্য একটা পুরস্কার তুই পাবি, অমরত্ব। মধুসূদন উত্তর দিলেন, কি করে জানলে ভায়া যে রেভারেন্ড ডক্টর বেদব্যাস গোমাংস খেতেন না, আর ছিলিপ ছিলিপ করে ব্যান্ডিতে চুমুক দিতেন না? তুই জেনে রাখ, রাজরাশিয়ার সমস্ত রাজকীয় ধন রত্ন তুচ্ছ করেও আমি নিজের দেশে কবিতার সংস্কারের কাজে লেগে থাকব। বাংলা ভাষায় অমৃতাক্ষর ছন্দ হয় কি না এ নিয়ে তর্কাতর্কির পর লিখে ফেললেন তিলোত্তমা সম্ভব কাব্য। বিদ্বানপ্রবণ রাজেন্দ্রলাল মিত্র তার সম্পাদিত বিবিধার্থ সংগ্রহে খণ্ডে খণ্ডে তা প্রকাশ করলেন। সেই কাব্য পাঠ করে যেন বিদ্যুৎপৃষ্ট হলেন রসিক পঞ্চজন। বাংলা ভাষা তেমন উচ্চাঙ্গের কাব্য সম্ভব? শব্দ সংস্থাপনের গুণে একই সঙ্গে এতে মিলে আছে গাম্ভীর্য ও মাধুর্য। এ হেন নির্জন স্থানে দেব পুরন্দর, কেন গো বসিয়া আজি কহ পদ্মাসনা। বিনা পানি কবি দেবী তব পদাম্বুজে, নমিয়া জিজ্ঞাসে তোমা কহ দয়াময়ী। ছন্দ ভাব সম্পূর্ণ নতুন, অনাস্বাদিত পূর্ব। আর এসব লিখেছে কিনা হ্যাটকোট পরা এক ট্যাস ফিরিঙ্গি। একই সঙ্গে নাটক রচনায় হাত দিলেন মধুসূদন। অর্থের বিনিময়ে বেলগাছিয়ায় রাজাদের জন্য তাকে রত্নাবলী নাটকে ইংরেজি অনুবাদ করে দিতে হয়েছে বটে, কিন্তু পদে পদে বিতৃষ্ণায় তার মন ভরে গিয়েছিল। এই নাকি নাটক, যেমন কাঁচা ভাব তেমনই নিরস ভাষা। মধুসূদন নিজেই কলম ধরলেন, শুরু হলো শর্মিষ্ঠা। রামায়ণ মহাভারতের কাহিনী বাল্যকালেই কিছু জানা ছিল। মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে প্রথম দিকে খেয়াল বসে সংস্কৃত চর্চা করতে গিয়ে আবার এই দুটি মহাকাব্য পড়া হয়ে যায় মধুসূদনের। দেবযানী শর্মিষ্ঠা কলহ কাহিনীর মধ্যে শর্মিষ্ঠাকেই বেশি পছন্দ হয়েছিল তার, তাই রাজনন্দিনী শর্মিষ্ঠাকে নিয়ে নাটক করে তুলতে লাগলেন। দু এক পাতা লেখেন আর পড়েন মধুসূদন। সারা ঘরে ঘুরতে ঘুরতে উচ্চকণ্ঠে পংক্তিগুলির উচ্চারণ করেন। মনের মধ্যে একটা দ্বিধা থেকে যায়। কবিতা লেখা হয় আপন খেয়ালে অথবা আবেগের বশে, কিন্তু নাটকের কিছু নিয়ম কানুন আছে। এটা ঠিক নাটক হচ্ছে তো? কারো কাছ থেকে একটু পরামর্শ পেতে আসনা হয়। সবচেয়ে মুশকিল হচ্ছে যে এই চির অনুরক্ত বন্ধু গৌরদাস বসা এখন কলকাতায় নেই। চাকরি উপলক্ষে তাকে যেতে হয়েছে বালেশ্বরে। গৌরদাসের সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ আছে নিয়মিত। এক চিঠিতে গৌরদাস লিখলেন, সন্দেহভঞ্জনের জন্য তুই নাটকটি একবার রামনারায়ণ তর্করত্নকে দেখালে পারিস। নাট্যকার হিসাবে ওর প্রভূত খ্যাতি। নাটকের রীতিনীতি ঠিক হয়েছে কিনা উনি বুঝবেন। কিছুটা দ্বিধা করে তারপর মধুসূদন রাজি হলেন। কিছুটা অন্তত যাচাই না করে সম্পূর্ণ নাটকটি বেলগাছিয়া রাজাদের হস্তে দিলে সবাই তা নিয়ে হাসাহাসি করে। যদি বলে এ তো নাটক নয়, এ যে গর্ভস্রাবক। পণ্ডিত রামনারায়ণ তর্করত্নকে ডেকে পাঠালেন মধুসূদন। তিনি এলেন না। গোমাংসভোজী ফিরিঙ্গির বাড়িতে পদার্পণ করেন না তিনি। তবু মধুসূদন লোক মারফত শর্মিষ্ঠা নাটকের পাণ্ডুলিপির প্রিয়দংশ পাঠিয়ে দিলেন তর্করত্নের কাছে। পাণ্ডুলিপি বাহক ফিরে এসে জানালো যে সে ভুল করে কাগজে পুলিন্দাটি পণ্ডিত মহাশয়ের হাতে দিতে গেলে তিনি আঁতকে উঠেছিলেন একেবারে। সেটি মাটিতে রাখার পর তিনি তার উপর গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করে নেন। এরপর বেলগাছিয়া রাজবাড়িতে একদিন নাটকে রামনারায়ণের সঙ্গে দেখা হয়ে গেল মধুসূদনের। তিনি কি বলবেন কে জানে। নাটকে রামনারায়ণের মন্তব্যের মূল্য আছে, অন্তত রাজাদের কাছে তো আছেই।
রামনারায়ণ শ্লেষ হাস্যে বললেন, মহাশয়, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে লইলেই বা কি হয়? আপনার নাটকে যে ম্লেচ্ছ গন্ধ ভুল করে, ব্যাকরণ শুদ্ধির কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই রচনায় সংস্কৃত নাটকের রীতি তো কিছুই মান্য করা হয় না, একেবারে বিদেশি ভাব। মধুসূদন গম্ভীর কণ্ঠে বললেন, মহাশয়, ঠিক আছে, পাণ্ডুলিপি ফেরত পেলে কৃতার্থ হয়ে। ক্রোধে মধুসূদনের শরীর জ্বলে যেতে লাগল। উত্থান বা পতন যাই হোক, তাকে নিজের রচনা নিজেই দাঁড় করাতে হবে। বিদেশি ভাব থাকলেই বা বিদেশি ভাব কি সাহিত্য কখনো দেশকালের উপর নির্ভর করে? মধুসূদন ঠিক করলেন তিনি নিজের সামর্থ্যে পণ্ডিতগুলোকে হতচকিত করে দেবেন, ওদের লেখনী পর্যন্ত স্তব্ধ করিয়ে দেবেন তিনি। শর্মিষ্ঠা নাটক রচনা সম্পূর্ণ হলে মধুসূদন সেটি পাঠিয়ে দেন রাজা ঈশ্বরচন্দ্র সিংহের কাছে। রামনারায়ণ তর্করত্নের সঙ্গে মধুসূদনের বিসংবাদের কথা আগেই রাজেন্দ্রের কানে গেছিল, তবু নাটকটির দোষ গুণ বিচারের জন্য কোনো প্রাজ্ঞ ব্যক্তির মতামত গ্রহণ করা প্রয়োজন। বিশেষত এই নাটক মঞ্চে অভিনীত হলে দোষ ত্রুটি সকলেরই কানে লাগবে। তাদের সভা পণ্ডিত, দেশবরণ্য, আলংকারিক তর্কবাগীশের কাছে নাটকটি পাঠিয়ে দিতে অনুরোধ জানানো হল। যেসব স্থল আপত্তিকর কিংবা দোষজনক সেসব জায়গায় দাগ দিতে বলা হলো। নির্বাচিত ব্যক্তিদের নিয়ে রীতিমতো একটা সভা ডাকা হলো শর্মিষ্ঠা নাটক আলোচনার জন্য। মধুসূদন এবং প্রেমচাঁদ তর্কবাগীশে উপস্থিত। তর্কবাগীশের হস্তে শর্মিষ্ঠার পাণ্ডুলিপি, ওষ্ঠে মৃদু মৃদু হাস্য। সে হাস্যে শ্লেষের বদলে যেন স্নেহের ভাবই বেশি। তর্কবাগীশের বয়স যথেষ্ট, মধুসূদনের প্রায় দ্বিগুণ। জীবনে কখনো সেলাই করা বস্ত্র পরিধান করেন না, ঠেঙো ধুতির ওপর গায়ে একটি মুগার চাদর। মধুসূদন তার দিকে সরাসরি চেয়ে রইলেন, আজ তার সংশয়ের লেশ মাত্র নেই। তর্কবাগীশ বললেন, বাপু হে, তোমার এই নাটকটি অনেকে অতি উত্তম বলবে, আবার এতে দোষেরও অবধি নেই। রাজা ঈশ্বরচন্দ্র জিজ্ঞেস করলেন, আপনি আপত্তিকর জায়গাগুলিতে দাগ দিয়েছেন? তর্কবাগীশ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না, দিইনি। ভুলের সংখ্যা অসংখ্য, তাহলে পুরোটাই দাগাতে হয়, কিছুই বাকি থাকে না। সভা পণ্ডিতের উদ্দেশ্যে রাজা বললেন, পণ্ডিত মশাই, আপনার কথা তো ঠিক বুঝতে পারছি না, কেমন যেন প্রহেলিকা বলে মনে হচ্ছে। একবার বলছেন অনেকে অতি উত্তম বলবেন, আবার বলছেন পুরোটাই ভুলে ভরা। প্রেমচাঁদ তর্কবাগীশের ওষ্ঠে সে মৃদুহাস্য লেগেই আছে। তিনি বললেন, আমি যে চোখ দিয়ে দেখেছি সেরকম চোখ এদেশে আর গোটা 2-3 লোকের আছে। আমরা কিছুদিনের মধ্যেই ফতে হয়ে যাব, তখন এইসব বইটই চলবে, বাহবা বাহবা পড়ে যাবে। মধুসূদন উঠে দাঁড়িয়ে সগর্বে বললে, পণ্ডিত মশাই, আপনি ঠিকই বুঝেছেন, আপনাদের যুগ শেষ, আমি বাংলা কাব্য জগতে নতুন যুগ প্রবর্তন করব। এই শর্মিষ্ঠা আমার দুহিতা সমান। এই নাটকটি রচনার কারণ দেখিয়ে আমি কবিতাকারে একটি প্রস্তাবনা লিখেছি, আপনাদের অনুমতি হলে সেটাই এখানে পড়ে শোনাতে পারি। রাজা ঈশ্বরচন্দ্র বললেন, অবশ্যই পড়ুন। তর্কবাগীশ বললেন, হ্যাঁ বাবা, পড়ে শুনি। মধুসূদন একটু অস্বস্তির সঙ্গে একবার এদিক ওদিক তাকালেন। তার বদলে অন্য কেউ পড়ে দিলে আরো ভালো হতো। তার বাংলা উচ্চারণ ভালো নয়, কণ্ঠস্বরও চমকানো। সবচেয়ে ভালো হতো যদি অভিনেতা কেশব গাঙ্গুলি এটা পড়তেন, কিন্তু কেশববাবু এই সভাস্থলে উপস্থিত নেই। মধুসূদন নিজেই বই পড়তে লাগলেন। মরি হায়, কোথা সে সুখের সময়, যে সময় দেশময় নাট্যরস সবিশেষ ছিল রসময়। শুনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। উঠো তেজ, ঘুমো ঘোর হইল, হইল ঘোর দিনকর প্রাচিতে উদয়। কোথায় বাল্মীকি ব্যাস, কোথা তব কালিদাস, কোথা ভগবতী মহোদয়। অলিক কুনাট্য রঙ্গে, মজে লোকে লাড়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। সুধারস অনাদরে, বিষবাড়ি পান করে, তাহে হয় তনু মনক্ষয়। মধু বলে জাগো মাগো, বিভুস্থানে এই মাগো, সুরসে প্রবৃত হয়েও তব তনয় নিচয়। মধুসূদনের পাঠ সাঙ্গ হওয়া মাত্র সভাসদরা বিলেতি কায়দায় চটাপট শব্দ করে
করতালি ধ্বনি করে উঠল। প্রেমচাঁদ তর্কবাগীশ ধীরে ধীরে হেঁটে এলেন মধুসূদনের কাছে। নিজ পরিবারের কোনো অনুজের সঙ্গে কথা বলার ভঙ্গিতে তিনি বললেন, বাপু, তুমি যেটি পাঠ করলে সেটি সঠিক কবিতা কিনা বলতে পারি না। কয়েক স্থলে মাত্রাস্খলন হয়েছে, লঘুস্বর গুরুস্বর মাননি। তবু এ রচনা শুনে প্রাণে বড় আরাম লাগে। নাম প্রেমচাঁদ, অন্তরে আমার প্রেম রস রয়েছে ঠিকই, কিন্তু বাল্যকাল থেকে ব্যাকরণ আর ন্যায়শাস্ত্র পাঠ করে মাথা তাতেই ঠাসা, সেগুলো ভুলতে পারি না। তারপর মধুসূদনের মস্তকে বৃদ্ধ তার কম্পিত দক্ষিণ হস্ত রেখে বললেন, আশীর্বাদ করি তুমি সার্থক হও, বঙ্গবাসীর রুচি সংস্কার কার্যে ব্রতী থাকুন। বেলগাছিয়া মঞ্চে মহা সমারোহে অভিনীত হলো শর্মিষ্ঠা নাটক। দর্শকরা সকলেই এক বাক্যে স্বীকার করল, এমনটি আর কেউ কখনো দেখেনি। বাংলার লাট বাহাদুর স্যার, জন পিটার গ্র্যান্ড, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আরও অনেক হোমরা চোমরা রাজপুরুষ এসেছিলেন। মধুসূদন তাদের জন্য শর্মিষ্ঠার ইংরেজি অনুবাদ করে রেখেছিলেন আগে। সাহেবরাও মুগ্ধ, অনেকেই বলতে লাগলেন, বাংলায় এটিই প্রথম সার্থক নাটক। কাজের নেশা পেয়ে গেছে মধুসূদনকে। শর্মিষ্ঠার মহড়ার সময় পাইকপাড়ার রাজারা একদিন কথা প্রসঙ্গে বললেন, হাস্যরসাত্মক নাটক আমাদের তেমন নেই, অথচ মঞ্চে হাসি তামাশায় জমে ভালো। মাইকেল, আপনি একখানা নাটক ট্রাই করুন না এবার। একখানা নয়, ঝটাপট পরপর দুখানা প্রহসন লিখে ফেললেন মধুসূদন। একেই কি বলে সভ্যতা, আর বুড়ো শালিকের ঘাড়ে রোগ। প্রহসন দুটির পরই মধুসূদন আবার লিখতে বসলেন পদ্মাবতী নাটক। এবার কাহিনীর সারাংশ নিলেন গ্রিক পুরাণ থেকে। তার রচনায় বিদেশি প্রভাবের কথা এদেশে অনেকে কানাঘুষো করে। এবার তিনি দেখিয়ে দেবেন সরাসরি বিদেশি কাহিনী নিয়ে স্বদেশী নাটক রচনা করা সম্ভব কিনা। পদ্মাবতী লিখতে লিখতেই মধুসূদনের আবার মন উচ্চাটন হলো। তিনি কোন পথে চলেছে? নাটক মানেই তো গদ্য, আর বাল্যকাল থেকেই তিনি গদ্যের উৎপাত অপছন্দ করেন। পদ্মাবতী রচনা অর্ধপথে থেমে রইল। তিনি আবার ফিরে যাবেন কবিতায়। তিনি এমন কাব্য রচনা করে যাবেন যা বাংলায় কেউ কখনো চিন্তা করেনি, কিন্তু কোন বিষয় নিয়ে লিখবেন তা ঠিক করতে পারছেন না। কয়েকদিন এরকম অস্থিরতায় কাটলো, আর অস্থিরতার সময় তার বিয়ারের পানও বেড়ে যায়। মধুসূদনের আত্ম রচনার সাফল্যে তার ছাত্রবয়সের বন্ধুরা সবাই পুলকিত। চাকুরি উপলক্ষে অনেকে দূর দূরান্তে ছড়িয়ে আছে, তারা চিঠি লিখে অভিনন্দন জানায়। কলকাতায় যারা থাকে তারা অনেকে দেখা করতে আসে। মাদ্রাজ থেকে ফেরার পর পুলিশ আদালতে সামান্য চাকুরি নিয়ে মধুসূদন যখন দিন অবস্থায় বৎসরের পর বৎসর কাটাচ্ছিল, তখন একমাত্র গৌরদাস পোশাক ছাড়া বন্ধুরা কেউ তার কুশল সংবাদ নিত না। রাজনারায়ণ আর গৌরদাস দুজনেই বড়দিনের ছুটি উপলক্ষে কলকাতায় এসেছিল। মধুর বাড়িতে প্রায় নিত্য আসেন তারা। খোশ গল্পে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। একদিন গৌরদাস এসে বললেন, জানিস মধু, আমাদের গঙ্গা ফিরে এসছে এতদিন বাদে। মধুসূদন জিজ্ঞেস করলেন, গঙ্গা? কোন গঙ্গা? গৌরদাস বললেন, সেই যে রে গঙ্গা নারায়ণ আমাদের সঙ্গে পড়তো, সিঙ্গিদের বাড়ির ছেলে, খুব লাজুক, ইন্ট্রোভার্ট টাইপের। মধুসূদনের মনে পড়ল না। অন্তত 17 বছর গঙ্গানারায়ণের সঙ্গে তার দেখা হয়নি। মনে না পড়ারই কথা। তিনি ভ্রু কুঞ্চিত করে রইলেন। গৌরদাস বললেন, সে বড় আশ্চর্য ব্যাপার। আমার সঙ্গে বেশি দেখা হতো না বটে, কিন্তু রাজনারায়ণের সঙ্গে খানিকটা যোগাযোগ ছিল গঙ্গানারায়ণের। বছর 5 আগে জমিদারি তদারক করতে গিয়ে গঙ্গানারায়ণ উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সবাই ধরেই নিয়েছিল যে সে মরেই গেছে, তার শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছিল। সেই গঙ্গা আবার ফিরে এসেছে, তাজ্জব ব্যাপার। মধুসূদন বললেন, তাজ্জব না তাজ্জব, এ যে দেখছি এক নতুন নাটকের বিষয়, একদিন নিয়ে আয় তো তাকে। গঙ্গানারায়ণ নির্মল আহত অবস্থায় কৃষ্ণনগর জেলে বন্দী ছিল। সংবাদ পেয়ে নবীন কুমার কয়েকজন কর্মচারী উকিল সঙ্গে নিয়ে সেখানে চলে যায়। প্রচুর অর্থ ব্যয় ও তদারকি করে জ্যেষ্ঠ ভাতাকে সে জামিনে মুক্ত করে। চিকিৎসায় গঙ্গানারায়ণ সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তার সারা শরীরে প্রহারের দাগ মিলিয়ে যায়নি। তার নামে মামলা চলছে এখনো। কলকাতায় এসে গঙ্গানারায়ণ প্রথমে যোগাযোগ করেছে হরিশ মুখুজ্জের সঙ্গে।
গঙ্গানারায়ণের নাম ইতিমধ্যে হরিশের কাছে পরিচিত। তার মফস্বল সংবাদদাতাগণ গঙ্গানারায়ণ সম্পর্কে নানা তথ্য জানিয়েছে। নদিয়া যশোহরের চাষিদের কাছে গঙ্গানারায়ণ একজন প্রবাদ পুরুষ। গঙ্গানারায়ণ যে পুলিশের হাতে ধরা পড়েছে তা এখনো কেউ বিশ্বাস করে না। তাদের ধারণা এখনো যেখানে যত বিদ্রোহের আগুন জ্বলছে তার মূলে গঙ্গানারায়ণ। তার নাম করে স্থানীয় নেতারা আরো বিদ্রোহের উস্কানি দেয়। গঙ্গানারায়ণ হরিশকে যতই বোঝাবার চেষ্টা করে যে সবই গল্প কথা, কিছুই সত্যি নয়, হরিশ ততই হাসেন। তিনি বলেন, সত্য হোক মিথ্যা হোক লোকে তো বিশ্বাস করে, সেটাই তো বড় কথা। আপনি নীল চাষিদের বুকে ভরসা এনে দিয়েছেন। গঙ্গানারায়ণ বলে, কিন্তু লাঠি বন্দুক নিয়ে নীলকর সাহেবদের সঙ্গে লড়াই করলে কি আর পার পাওয়া যাবে? আইনের সুযোগ নিয়ে দাবি আদায় করতে হবে চাষিদের। হরিশ বললেন, আইনের সুযোগ তো নিতেই হবে। তাছাড়াও 2-4টে নীলকর সাহেবকে যদি চাষিরা ঠ্যাঙাতে পারে তো ঠ্যাঙাক না, 2-10টা নীলকুঠি জ্বলুক। প্রতিদিন দলে দলে চাষি গ্রামাঞ্চল থেকে আসতে শুরু করেছে হরিশের বাড়িতে। তারা কাঁদতে কাঁদতে তাদের দুঃখ দুর্দশার কথা জানায়। হরিশ তাদের ধমকে বলে, বেটারা কাঁদিস কেন? লড়তে পারিস না? কেঁদে কেঁদে তো জন্ম জন্মান্তর গেল। কৌশল হিসেবে প্রত্যেক চাষিকে দিয়ে নীলকরদের নামে মামলা ঠুকতে লাগলেন হরিশ। তিনি নিজেই দরখাস্তে মুসাবিদা করে দেন, নিজেই ওদের হয়ে দেন কোর্ট ফি। এমনকি চাষিদের কলকাতায় খাওয়া থাকার ব্যয়ভারও হরিশই বহন করে। গঙ্গানারায়ণ হরিশের এই কাজে সাহায্য করতে প্রবৃত্ত হলো। প্রতিদিন সকাল থেকে সে হরিশের সঙ্গে থাকে। সন্ধ্যায় কিছুক্ষণ পর অবশ্য আর হরিশকে পাওয়া যায় না, তখন তার সুরাপান ও আমোদ ফুর্তি চায়। হরিশ অবশ্য পই পই করে বলে দিয়েছেন গঙ্গানারায়ণ যেন কোনো ক্রমে শহরে আসা চাষিদের কাছে আত্মপরিচয় না দেয়। গঙ্গানারায়ণের নামে মফস্বলে যে মিট চলছে তা চলুক। একদিন গঙ্গানারায়ণকে মধুসূদনের বাড়িতে নিয়ে এলো গৌরদাস। চেহারা অনেক পরিবর্তিত হয়েছে গঙ্গানারায়ণের। এখন তার পোশাক আশাক অতি সাধারণ। একটি ধুতি ও উত্তরীয় ছাড়া আর কিচ্ছু ব্যবহার করে না গঙ্গানারায়ণ। তবু তাকে দেখে মুহূর্তের মধ্যে চিনতে পারলেন মধুসূদন। বাল্য বন্ধুরা কখনো কি বদলায়? গঙ্গানারায়ণকে আলিঙ্গন করে মধুসূদন বললেন, ভাই, এই যে আমাদের সেই গো বেচারা গঙ্গা, আমাদের হিন্দু কলেজের সাইলেন্ট ফিলোজফার। এতদিন পর মধুসূদনকে দেখে গঙ্গানারায়ণের চোখে জল এসে গেল। তার মনের অভ্যন্তরে মধুর জন্য সবসময় একটি বিশিষ্ট স্থান ছিল। মধুসূদন বললেন, গঙ্গা, আমিও অনেকটা তোরই মতন প্রডিগেল সান হয়ে কলকাতায় ফিরেছিলাম। তুই ছিলিস জমিদারের সন্তান, এখন যে সাধু সন্ন্যাসীদের মতো দেখাচ্ছে তোকে। কিছুক্ষণ আবেগ বিনিময়ের পর ওরা শান্ত হয়ে বসল। সেলিব্রেট করার জন্য 1 বোতল শ্যাম্পেন খুলে ফেললেন মধুসূদন। গঙ্গানারায়ণ কোনোদিনও ওসব স্পর্শ করে না। আজ রাজনারায়ণ উপস্থিত, তিনিও সুরাপান পরিত্যাগ করেছেন। রাজনারায়ণ বললেন, তুই জানিস মধু, গঙ্গানারায়ণ বনে জঙ্গলে লুকিয়ে থেকে দল গড়েছিল, বন্দুক নিয়ে নীলকরদের সঙ্গে লড়েছে। সে এক রোমহর্ষক ব্যাপার। ভাবাই যায় না আমাদের সেই গঙ্গা এত বড় হিরো। গঙ্গানারায়ণ লজ্জা পেয়ে বলল, না না, সেরকম কিছু না। তবে ভাই, নীল চাষিদের দুর্দশা আমি নিজের চোখে দেখেছি। গ্রামে গ্রামে যে কি তাণ্ডব চলছে তা তোমরা ভাবতেও পারবে না। মধুসূদন উৎসাহিত হয়ে বললেন, শুনি তো তোর এক্সপিরিয়েন্স, বেশ একটু গুছিয়ে বিশদ করে বল। রাজনারায়ণ বললেন, কিছু কিছু আমাদেরও কানে আসে, হরিশ মুখুজ্জের কাগজেও পড়েছি। গঙ্গানারায়ণ বলল, হরিশ মুখুজ্জে চাষিদের জন্য মস্ত কাজ করছেন, তিনি নমস্য। মধুসূদন বললেন, শুনেছি লোকটা আমারই দলের একজন ডানকার্ড। তা মাতাল হলেও যে নমস্য হয় সে কথা তো স্বীকার পেলি তো? গৌরদাস বললেন, আহা, গঙ্গানারায়ণের অভিজ্ঞতাগুলি শোনা যাক না। কথাবার্তা কিছুক্ষণ চলবার পর সেখানে উপস্থিত হলো এক আগন্তুক। গল্পের মাঝখানে অচেনা লোক এসে পড়ায় ওরা বিরক্তই হলো একটু। মধুসূদন জিজ্ঞাসু চোখে লোকটির দিকে তাকালেন। লোকটি বয়সে ওদের চেয়ে ছোট,
বৎসর 30 হবে, সরকারি আমলার মতন পরিচ্ছদ। সে মধুসূদনের দিকে চেয়ে রইল। তারপর বললেন, আপনিই বোধ করি মাইকেল, দেখেই চিনেছি। আপনাদের আসরে কি আমি একটু আসন গ্রহণ করতে পারি? মধুসূদন বললেন, আমরা এক বিশেষ আলোচনায় এনগেজ আছি। আপনার আগমনের উদ্দেশ্যটা বলবেন কি? লোকটি বলল, শুধু আপনার দর্শন লাভ। কয়েক মাস ধরেই আপনাকে দেখবার বাসনা আমার মনে বলবতী হয়েছে। অবশ্য আরেকটি নিবেদনও আছে। আপনি সাম্প্রতিক বঙ্গের বিশিষ্ট কবি, নাট্যকার হিসেবেও আপনার শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। শর্মিষ্ঠা নাটকটি বড়ই অপূর্ব মনোহর। বেছে বেছে আপনার মতন এক খ্রিস্ট ধর্মীয় লেখনীতে স্বয়ং মা সরস্বতী ভর করেছেন, এ বড় বিস্ময়ের কথা। আপনাকে দেখে চক্ষু সার্থক করতে এসেছি। আপনি আমার শ্রদ্ধার অভিবাদন করুন। প্রশংসা শুনলেও একটু অস্বস্তি বোধ করেন না মধুসূদন। এসব কিছুই যেন তার প্রাপ্য। এইভাবে কথাগুলি শুনলেন। তারপর প্রশ্ন করলেন, মহাশয়ের কি করা হয়? মহাশয়ের নাম? লোকটি বলল, আমি সরকারের ডাক বিভাগে কর্ম করি। অধমের নাম শ্রীদীনবন্ধু মিত্র। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।